হয়তো সব কিছুই শান্ত হয়ে যাবে খুবই শীঘ্রই। মোমবাতিও গলে যাবে। মানুষের ভিতরে জ্বলতে থাকা আগুন ধুঁকতে ধুঁকতে নিভে যাবে। ওই মেয়েটির বাবা মা কেবলমাত্র চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে দোষীর শাস্তির আশায়। হয়তো কেউ একজন ধরাও পড়বে, হয়তো আসলেই সে দোষী, কিংবা সেও শিকার হবে ক্ষমতাধর ব্যক্তির। কিছুদিন শ্রীঘরে থাকা, সেখানে আবার কাজেরও ব্যবস্থা আছে, পারিশ্রমিক আছে, অনেক দিন থাকলে নাকি ছুটিও পাওয়া যায়। তার উপর যদি মানসিক ভারসাম্যযুক্ত হয় তাহলে সোনায় সোহাগা। কিন্তু ওই হসপিটাল ঠিক আগের মতোই চলতে থাকবে। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর কথা আস্তে আস্তে সবাই ভুলে যাবে। ওই সেমিনার রুম আগের মতোই চলতে থাকবে। আবার কোনো এক রাস্তায় একা একটা মেয়ের সাথে একই ঘটনা ঘটবে। স্কুল, কলেজ, টিউশন, অফিস, বাস, ট্রেন, হাসপাতাল, কোনটা সুরক্ষিত স্থান তার জানা নেই। মৃত্যুর পরেও প্রশ্ন উঠেছে, সে কেন একা গিয়েছিল? বেঁচে থাকলে জানি না তাকে কতবার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হতো। হাসপাতালকে মানুষ মন্দিরের সঙ্গে তুলনা করে, ডাক্তারকে ভগবান, সর্বোপরি মেয়েদেরকে মা লক্ষ্মী বলা হয়। যে মন্দিরের ভগবান সুরক্ষিত নয়, সেখানে ন্যায় বিচার বিলাসিতা মাত্র। তুমি একজন ডাক্তার, নার্স, শিক্ষিকা, উকিল কিংবা পুলিশ, একজন গৃহিণী, বয়স্ক মহিলা হও কি একটা 5 বছরের বাচ্চা, তোমার পরিচয় তুমি একটা মেয়ে, তুমি ভোগ্য বস্তু। তোমার পরিচয় তুমি একটা মাংসপিণ্ড। কোনো মাতৃগর্ভে আর কন্যা সন্তানের জন্ম না হোক, কোনো প্রসূতি বিভাগে আর যেন কন্যা সন্তানের কান্না শোনা না যায়। প্রতিটা কন্যা ভ্রূণ যেন শেষ হয়ে যাক মাতৃগর্ভে। কোনো মা যেন আর একটা মা লক্ষ্মীর স্বপ্ন না দেখে। এই পৃথিবী মেয়ে মুক্ত হলে তবেই হয়তো এই পাপ মুছে ফেলা সম্ভব। উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার বন্ধুরা, আড্ডা গল্পে গল্প শুরু করার আগে আমাদের এই ছোট্ট বোনটিকে নিয়ে আমাদের সমাজের প্রতিচ্ছবি তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি আজকের সত্যি ভূতের ঘটনা। আজ দুপুরে ছোট মামা আসবে বলে পেটে ব্যথার নাম করে স্কুল কামাই করেছি। সেই সকাল থেকেই অধীর আগ্রহে রাস্তার দিকে তাকিয়ে আছি মামার আগমনের অপেক্ষায়। কিন্তু সময় কিছুতেই কাটছে না। অনেকক্ষণ ধরে দুয়ার ধারে বসে অপেক্ষা করার পরেও যখন মামা আসার কোনো নামগন্ধ নেই, তখন ভাবলাম ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। ছাদে কিছুক্ষণ পায়চারি করতে করতেই হঠাৎ কলিং বেল বাজার আওয়াজ পেলাম। কলিং বেল বাজার আওয়াজ পেতেই এক ছুটে গিয়ে দরজা খুলে দেখি ছোট মামার সামনে দাঁড়িয়ে। মামা ঘরে ঢুকে ফ্রেশ হওয়ার পর বেশ কিছুক্ষণ কাটলো মামার সাথে গল্প গুজব করে। মামা খুব গল্প রসিক মানুষ, তার সাথে গল্প করতেও বেশ আনন্দ। গল্প করতে করতেই মায়ের ডাক আসলো খাবার টেবিল থেকে। অগত্যা গল্পের আসরে ছন্দপতন ঘটিয়ে দুজনেই চলে গেলাম দুপুরের খাবার খেতে। খাবার টেবিলে বসেও মামার কাছ থেকে মামা বাড়ির আরও অনেক গল্প শুনলাম। খাওয়া দাওয়া শেষে মামার কাছে বায়না করলাম বিকালে 2 মামা ভাগ্নে একসাথে ঘুরতে যাব। মামাও তাতে সম্মতি দিলেন। অবশেষে ঠিক করলাম 2 মামা ভাগ্নে মিলে নদীর পাড়ে ঘুরতে যাব। যেই ভাবা সেই কাজ। বিকালে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে।
নদীর পাড়ে বেশ কিছুক্ষণ ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধে হতে না হতেই নদীর পাড়ের নির্জনতা আরো ঘন হয়ে এলো। আশেপাশে তেমন লোক সমাগম না থাকায় ঝিঝি পোকাদের ডাকও বেশ স্পষ্ট শোনা যাচ্ছিল। সন্ধ্যার অন্ধকারে নদীর জল দেখাচ্ছিল ঘন কালো। তারই সাথে দূর দূরান্তে কোনো নৌকার অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। মামা আর আমি নদীর পাড় ধরে আরও বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতেই হঠাৎ দেখি কিছু লোক মরা পোড়ানোর জন্য নদীর ধারের শ্মশান ঘাটে প্রস্তুতি নিচ্ছে। মামাকে ডেকে দেখাতেই মামা যেন একটু কেমন অপ্রস্তুত বোধ করলো। বলল, আজ আর হেঁটে কাজ নেই, চলো বাসায় ফিরে যাই। আর তাছাড়া এই ঘোর সন্ধ্যাবেলায় শ্মশান ঘাটে ঘোরাঘুরিও করা উচিত নয়। আমি মামাকে জিজ্ঞেস করলাম, কেন মামা, তুমি কি ভয় পাচ্ছ সন্ধ্যার সময় শ্মশান ঘাটের কাছাকাছি থাকতে? মামা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নীরবতা ভেঙে বলল, এই শ্মশান ঘাট নিয়ে আমার জীবনে এক ভয়ঙ্কর অতীত রয়েছে, যেটা মনে করলে আজও ভয়ে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যায়। এই কথা শোনার পর অতি আগ্রহের সহিত মামাকে জিজ্ঞেস করলাম, কি সেই ঘটনা? মামা বলল, পরে বলবো, এখন আপাতত বাড়ি ফিরি। মামা আর কিছুই বলল না। আমিও আর কোনো আপত্তি না করে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তবে সারাটা রাস্তায় মামাকে কেমন যেন অদ্ভুত আর অন্যমনস্ক লাগছিল। মামা সারাটা পথ আর কোনো কথা বলল না, অন্যমনস্ক হয়ে চুপচাপ বসে রইল। দেখে মনে হচ্ছিল কিছু একটা নিয়ে গভীর চিন্তা করছে। এদিকে মামার না বলা সেই ভয়ঙ্কর অতীতের অজানা ঘটনা জানার জন্য আমার কৌতূহল বাড়তে লাগলো। কিন্তু সারাটা রাস্তায় মামাকে আর কোনো কিছু জিজ্ঞেস করলাম না। বাড়িতে ফিরেই দেখি মা আমাদের জন্য গরম গরম পকোড়া আর চা বানিয়েছে। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়েই খাবার টেবিলে বসে পড়লাম আর একসাথে সবাই মিলে চা আর পকোড়া খেলাম। এদিকে তখনও মামা একটু অন্যমনস্ক ছিল, তাই পকোড়া খাওয়ার পর মামার সাথে দাবা খেলতে বসে গেলাম। এদিকে মাও রাতের খাবারের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়ল। দাবা খেলতে খেলতে রাত তখন প্রায় 8:30। মামার দেওয়া একটা কঠিন চালের জবাব দেওয়ার জন্য গভীর চিন্তায় যখন ডুবে গিয়েছিলাম, তখনই মায়ের ডাক কানে আসতেই চিন্তার অবসান ঘটল। শুনতে পেলাম মা খাবার টেবিলে খেতে ডাকছে। কি আর করা যায়, দাবা খেলার অমীমাংসিত ফলাফল নিয়েই উঠে যেতে হলো খেলা ছেড়ে। এদিকে রাতের খাওয়া দাওয়ার পর ঠিক করলাম আজ রাতে আমি মামার কাছেই ঘুমাবো। এতে কারোরই কোনো বিশেষ আপত্তি না থাকায় আমারই সুবিধা হলো। আর মনে মনে ভাবলাম, এই তো সুযোগ মামার কাছ থেকে সেই না বলা গল্পটা শোনার। সময় যতই এগোচ্ছিল আমার কৌতূহলের পারদও ততই ওপরে উঠতে লাগলো। রাতে মামার কাছে শুয়ে আবদার করলাম বিকালের সেই না বলা গল্পটা বলতে, কিন্তু মামা কিছুতেই রাজি হচ্ছিল না। কথা প্রসঙ্গে বারবার গল্প বলার আবদারটা এড়িয়ে যেতে চাইল। অবশেষে আমার মতো নাছোড়বান্দার কাছে মামার পরাস্ত হতেই হলো। ভয়ঙ্কর গল্পটা কি জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওই শ্মশান ঘাটের গল্প নিয়ে আমরা শীঘ্রই আসছি। ধন্যবাদ।